তুই কাঁদছিস না তো? চোখটা চুলকাচ্ছে বেশ অনেকক্ষণ থেকে। কান্না লুকানোর ব্যথা চেষ্টা করলো সন্ধ্যা। জারিফ সন্ধ্যার হাত ধরে নিজের হাতের মুঠোয় নিল। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তৌসিফের বিয়ের কথা শুনে কষ্ট হচ্ছে তোর? কেন কষ্ট পাচ্ছিস বোকা মেয়ে? আমি বলেছি না তোকে আমি থাকতে এমন কিছুই হবে না। তৌসিফের বিয়ে শুধুমাত্র তোর সাথেই হবে। বলদটা যদিও বুঝতে দেয় না, তবে তোকে ছাড়া সেও যে সুখে নেই সেটা আমি বেশ ভালো করেই জানি। কেন সে কেন কষ্ট পাবে? তার কষ্ট পাওয়ার মতো কিছু তো ঘটেনি। সে তো আরও ভালো আছে আমার মতো ঠকবাজকে তার জীবন থেকে সরিয়ে। সন্ধ্যার কণ্ঠে অভিমান। জারিফ মুচকি হাসল। আচ্ছা, যেন তুই জানিস না ও কষ্ট পাচ্ছে। আমাকে কি মনে হয় তোর? তোদের দুইটাকেই চোখের সামনে বড় হতে দেখেছি। খুব ভালো করেই জানি তোরা কি করতে পারিস আর কি পারিস না। একটা কথা বলি তোকে, তৌসিফ একটা মানুষ, আর মানুষ মাত্রই ভুল। আমরা কেউই ভুলের উদ্বেদ নই। মানছি তৌসিফের উচিত ছিল তোকে বিশ্বাস করা, ভালোবাসার মানুষটার ওপর আস্থা রাখা। সে সেটা পারেনি, ভুল করেছে সে, আর এই ভুলের প্রায়শ্চিত্ত সে করছে। তবে তুই ওর ওপর অভিমান পুষে রাখিস না বেশি দিন। নির্বোধ ছেলেটা তবে তোকে খুব ভালোবাসে। ভালোবাসে যদি এতই ভালোবাসে, তবে সেদিন আমাকে বিশ্বাস না করে জেসিকা আপুকে কেন করলো? সে তো আমায় ভালোবাসে, তাই না? তোর অভিমানটা অযৌক্তিক নয়, তার জন্য শাস্তি দিস ওকে। আশা মতো পিটাস, এমন গাধার মতো কাজ কেন করে? তবে ছেড়ে যাস না। তোদের থেকেও বেশি আমি চাই তোরা একসাথে থাক। সযত্নে সন্ধ্যার চোখের পানি মুছে দিল জারিফ। সোহান অভিমানী গলায় বলল, আচ্ছা, তোমার সব ভালোবাসা আদর বুঝি বনুর জন্য? আসার পর থেকে দেখছি খালি সন্ধ্যা সন্ধ্যা করে যাচ্ছ, আমার দিকে তো দেখছো না। সে সোহান ভাইয়া, তুমি এত হিংসুটে তা আমার জানা ছিল না। পিছন থেকে রমনা বলে উঠল। জারিফ মুচকি এসে বলল, আয় দুটোতে এদিকে আয়। সোহান জারিফের পাশে গিয়ে বসলো। রমনা বসলো তার কোলে। তোদের দেখে কি মনে হচ্ছে জানিস? আমি তোদের বাবা, আর তোরা সব আমার ছেলে মেয়ে। সোহান মুখ টিপে হেসে বলল, এতদিনে বিয়ে করলে তো হয়ে যেতে বাবা। বাচ্চা কাচ্চাদের বয়সও আমাদের মতোই হতো। রমনা আর সন্ধ্যা হেসে উঠল তার কথায়। জারিফ তার পিঠে একটা থাপ্পড় কষিয়ে বলল, তোর পাকা পাকা কথা বার করছি আমি। বিয়েটা তুই কেন করছিস না? তোরও তো বয়স কম হলো না। সোহানা আফসোস করতে করতে বলল, সে কি করতে চায় না ভেবেছ? কিন্তু না দিলে কি করব? মেয়েও তো দেখা। থামলি কেন? মেয়ে কি বল? মেয়েও দেখে রেখেছিস? প্রেম টেম করছিস নাকি? আরে আমাকে বল, আমি তো তোর বন্ধুর মতো। না গো না, তোমাদের বিশ্বাস নেই। বন্ধুর মতো বলে সব কিছু জেনে নিয়ে পিঠের ছাল ছাড়াবে আমার? তোমাদের আমি হাড়ে হাড়ে চিনি। সোহান মুখ বেঁকিয়ে অন্যদিকে ঘোরালো। সন্ধ্যা থেকে বলল, অন্য কাউকে না বলো, আমাকে তো বলতেই পারতে সোহান ভাই। আমাকেও জানালে না। তোকে পরে চুপি চুপি সব বলবো, এখন চুপ করে বসে থাক। রমনা বলে উঠল, আমি কি দোষ করলাম বাপু? আমাকে তো জানাতে পারতে। তুই বেশি পাকা, তুই জানলে পুরো পাড়া জানতে বেশি সময় লাগবে না। পেট পাতলা কোথাকার। ইয়ে, আমি নাকি পেট পাতলা? আমার যে বয়ফ্রেন্ড আছে তা কি কাউকে কখনো বলেছি? তোমরা জানতে পেরেছো? এত বড় কথা চেপে গেলাম, আবার আমাকে বলছো পেট পাতলা। হুঁ। রমনার কথা শুনে সবাই হা হয়ে গেল। ক্লাস 5-এ পড়া মেয়ের বয়ফ্রেন্ড। সোহানোর মাথায় একটা গাঁটটা মেরে বলল, এই কি বললি? তোর বয়ফ্রেন্ড আছে? সেই খবর
চেপে রেখেছিস সেটা আবার প্রাউডলি পড়ছিস। হতচ্ছাড়া বজ্জাত মেয়ে, তোর প্রেম করা ছুটাচ্ছি আমি। কালকেই যাব তোর স্কুলে, দেখি কোন বলদ তোর মতো পেতনির প্রেমে পড়ল। রমনা ব্যাবা করে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলল, তাহলে আমিও সবাইকে বলে দেব তোমার গার্লফ্রেন্ড আছে। জারিফ দুজনের পিঠে বেশ জোর সরাই একটা চর বসিয়ে দিল। ধমক দিয়ে বলে উঠল, আমি তোদের বড় ভাই। যেখানে আমি আজ অবধি সিঙ্গেল সেখানে তোরা প্রেম করিস কোন সাহসে? আবার আমার সামনে বসে গলা উঁচিয়ে বলছিস? সোহান পিঠে হাত বুলাতে বুলাতে মিনমিন করে বলল, তুমি প্রেম করতে না পারলে কি আমিও করতে পারবো না নাকি? কি বললি? কিছু না তো, আমি কিছু বলিনি। এই রমনা, হোমওয়ার্ক করেছিস? চল ঘরে চল, কালকের হোমওয়ার্ক যদি কমপ্লিট না পাই আজ তোর পিঠে আমি লাঠি ভাঙবো। চল। রমনা আর সোহান কেটে পড়ল সেই ঘর থেকে। জারিফ সন্ধ্যার দিকে ফিরে বলল, এখনো মন খারাপ করে আসিস? আমার কথা শোন, সব ঠিক হয়ে যাবে, আমার উপর ভরসা রাখ। সন্ধ্যা মুচকি হেসে মাথা নাড়ালো। জারিফের কোনো বন্ধুর ফোন আসতেই বেরিয়ে গেল সে। সন্ধ্যা উঠে বেলকনিতে গেল। মন খারাপ থাকলেই সে এখানটায় এসে বসে। বেলকনি থেকে বাইরের রাস্তা দেখা যায়। এদিকটায় বেশ ফাঁকা, এই পাশটায় তেমন বাড়িঘরও নেই। সন্ধ্যার ভালোই লাগে বেলকনি থেকে বাইরের গাছ দেখতে। গাছে বসে পাখি দেখতে 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 পুরনো কিছু কথা মনে পড়ল সন্ধ্যার। সেদিন ছিল শুক্রবার, স্কুল ছুটি হলেও বাড়িতে ছিল বিরাট আয়োজন। তেমন বিশেষ কিছু ছিল না। সন্ধ্যাদের বাড়ির এটা রোজ ছুটির দিনের কাহিনী। ছুটির দিনটাতে বিরাট আয়োজন হতো, সবার পছন্দের খাবার রান্না হতো। ওই একটা দিনেই সবাই খাওয়ার অনিয়ম করত। সন্ধ্যা দুপুরে খাওয়ার সেরেই ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙলো কারো ফিসফিস ডাকে। সন্ধ্যার ঘুম বেশ হালকা, অল্প আওয়াজেও ঘুম ভেঙে যায় তার। চোখ খুলতেই দেখলো তার মাথার কাছে তৌসিফ দাঁড়িয়ে আছে। বাইরে অন্ধকার হয়ে গেছে। কতক্ষণ ঘুমিয়েছে তা জানে না সন্ধ্যা। ঘুম ঘুম চোখ নিয়ে উঠে বসলো সন্ধ্যা। তৌসিফ তার কান টেনে ধরে বলল, কখন থেকে ডাকছি তোকে, কথা কানে যায় না? সন্ধ্যা তৌসিফের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিতে নিতে বলল, ঘুমাচ্ছিলাম তো, শুনবো কি করে? আর তুমি বা এই অসময়ে ডাকছিলে কেন? ঘুমটা পুরো করতে দিলে না? তৌসিফ সন্ধ্যার কান ছেড়ে মাথায় গাঁটটা মেরে বলল, অত ঘুমাতে হবে না, উঠে পর, একটা জায়গায় যাব। কোথায় যাবে? আর একটা প্রশ্ন করলে তোর গায়ে তেলাপোকা ছেড়ে দেব। ওর জলদি। সন্ধ্যা চোখ কসলাতে কসলাতে উঠে পড়ল। ফ্রেশ হয়ে এলো দ্রুত। তৌসিফ চুপি চুপি তাকে নিয়ে রুমের বেলকনিতে এসে দাঁড়ালো। সন্ধ্যা অবাক হয়ে বলল, এখান কেন এলে? দরজা তো ওদিকে, এখান থেকে নামবো? দরজা দিয়ে যেতে পারবো না, সবাই ড্রয়িং রুমে বসে আছে, দেখে ফেললে একটি কেলেঙ্কারিয়াস ব্যাপার হবে। আটকে উঠল সন্ধ্যা। এখান থেকে নামবে মানে লাফ দেবে? হ্যাঁ, আমার মাথার তো স্কো ঢেলা হয়ে গেছে যে এখান থেকে লাফ দিয়ে আমি আমার হাত পা ভাঙবো। তাহলে কিভাবে নামবে? ধরিবে ধরিবে, যদি স্লিপ করে পড়ে যায় গেলে যাবি, হাত পা ভেঙে পড়ে থাকবি। সন্ধ্যা চুপ করলো। লোকটার সাথে কথা বলাই ব্যথা, সব কথার এমন টেরা টেরা উত্তর দেবে। সন্ধ্যা চুপচাপ দাঁড়িয়ে তার কাজকর্ম দেখতে লাগলো। সন্ধ্যা 7টা প্রায়। দিনে যদিও রাস্তায় দু একটা গাড়ি দেখা যায়, রাত হলে তা একদম নিস্তব্ধ হয়ে যায়। তৌসিফ একটা দড়ি এনে এক পাশটা বাঁধল ওপরে, অন্যটা ফেলে দিল নিচে। সন্ধ্যার দিকে তাকিয়ে বলল, নে, দড়ি বেয়ে নিচে নাম। চমকে উঠল সন্ধ্যা, কি আমি নামবো? না না,
পড়ে যায় যদি, ভিতর ডিম একটা। ঠিক আছে, আমি আগে নামছি, তারপর তুই নামবি। ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি করলে তোর খবর আছে। সন্ধ্যাকে ভয় দেখিয়ে নিচে নামার জন্য প্রস্তুত হলো তৌসিফ। সে বেশ সহজভাবে নিচে নেমে গেল, যেন এটা তার বা হাতের খেলা। এবার পালা সন্ধ্যার। ভয়ে তো তার আত্মারাম খাঁচা ছাড়া অবস্থা। ওপরে দাঁড়িয়ে কাঁদো কাঁদো মুখে সন্ধ্যা, নিচ থেকে তৌসিফ তার দিকে কটমট করে তাকিয়ে আছে। সন্ধ্যা ভয়ে ভয়ে দড়ি বেয়ে ঝুলে পড়ল নিচে। উচ্চতা দেখে ভয় একটা চিৎকারও দিল। কপাল ভালো ছিল, চিৎকারটা ঘরের বাইরে যায়নি। নিচে নামতেই তৌসিফ ধরে নিল তাকে, গাল টিপে বলল, বলেছিলাম না কোনো চেঁচামেচি করবি না। চেঁচালি কেন তখন? ভয় লাগছিল তো। আমার কি দোষ? ঠিক আছে, ঠিক আছে, চল এবার, কেউ শোনেনি এই দের। তৌসিফ সন্ধ্যার হাত ধরে বেরিয়ে পড়ল। নির্জন রাস্তায় দুজনে হাঁটছে। নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই সেখানে। কথায় নিয়ে যাচ্ছে ছেলেটা মেয়েটাকে। সে জানে না, শুধু জানে একটা ভরসার হাত তাকে ধরে আছে শক্ত করে। কি ভাবছে দাঁড়িয়ে দাঁড়িয়ে? জারিফের গলার আওয়াজে ধ্যান ভাঙল সন্ধ্যার। জারিফ তার পাশে এসে দাঁড়ালো, কাঁধে হাত রেখে বলল, কখন থেকে ডাকছি তোকে। কোন চিন্তায় ডুবেছিলি? কিছু না, তুমি কিছু বলবে? কি বলবে বলো? দুদিন পর তো তোর জন্মদিন, কি গিফট চাস বল? সন্ধ্যা মৃদু হেসে বলল, আমার কিছু চাই না। তুমি এত বছর পর বাড়ি ফিরেছো, এটা কি কম? আর কোনো গিফট চাই না আমার। আচ্ছা বেশ, গিফটটা না হয় আমার পছন্দ মতোই দিব। আচ্ছা। জারিফ একটু থেমে আবার বলল, আচ্ছা তোকে একটা কথা জিজ্ঞেস করব, ঠিক ঠিক উত্তর দিবি। করো। তুই তো এখনো তৌসিফকে ভালোবাসিস, আর আজ না হোক কালও তোর কাছে ফিরবেই। তখন তুই কি করবি? ক্ষমা করে দিবি ওকে? সন্ধ্যা চুপ করে রইল কিছুক্ষণ। না। জারিফ মুচকি এসে বলল, ভুল উত্তর। তুই ওকে মাফ করে দিবি, আবার সব ভুলের কাছে টেনে নিবি ওকে। এমনটা কেন মনে হলো তোমার? তুই এটাই করবি, এটা মানুষের নেচার। সে যাকে ভালোবাসে তার সব ভুল অপেক্ষা করে তাকে ভালোবাসে। হয়তো কিছুদিন তুই এই জেদ চেপে রাখবি, কিন্তু কিছুদিন পর ঠিকই সব ভুলে তাকে আবার আপনও করে নিবি। সন্ধ্যা চুপ করে রইল। হয়তো জারিফের কথাটাই ঠিক। এখন মনে হচ্ছে সে তাকে কখনোই মাপ করতে পারবে না, বলতে পারবে না এসব। কিন্তু সত্যিই কি তাই? ওহু। জারিফ সন্ধ্যার মাথায় হাত রেখে বলল, একটা জিনিস চাইবো তোর কাছে, দিবি? কি? বলো। তোকে এমন চুপচাপ শান্ত দেখতে ভালো লাগে না। আগের সে ছটফটে আর দুরন্ত সন্ধ্যাটাকে মিস করছে ভীষণ। সেটা ফিরিয়ে দিবি? মানে? মানে এই যে মা, বড় মা জেসিকা তোকে কত বাজে কথা বলে, তুই কেন কোনো কথার জবাব দিস না? চুপচাপ কেন তাদের কথা শুনে কষ্ট পাস? কি করব বলো? ওরা যে আমারই আপনজন। ওদের আঘাত করলে ব্যথা তো আমার হবে। ওরা একটা ভুল ধারণা নিয়ে আসে, সেটা ভাঙতে হবে। আমি চাই তুই আবার আগের মতো হয়ে যা। মুখের উপর জবাব দিতে শেখ। সব সময় আমি থাকবো না তোর জন্য। হুম। কি হুঁ? যা বললাম শুনবি তো? গুড। শুনলাম কাল দাদিমা আসছে, বিপদ আরও বাড়ল তোর। জারিফের কথা শুনে হেসে উঠল সন্ধ্যা। জারিফ ভ্রু কুঁচকে বলল, কি হলো, হাসিস কেন? এই না, তুমি বললে স্ট্রং হতে, তবে ভয় পাচ্ছ কেন? টেনশন নিও না, যেই আসুক আমাকে আর কষ্ট দিতে পারবে না। মনে থাকে যেন। থাকবে গো, থাকবে। জারিফ মুচকে এসে এক হাত দিয়ে জড়িয়ে ধরল সন্ধ্যাকে। সন্ধ্যা তার কাঁধে মাথা রাখল। সন্ধ্যা বাবা মারা যাওয়ার সময় জারিফের কাছে সন্ধ্যার দায়িত্ব দিয়ে গিয়েছিল। বড় ভাই হয়ে যেন সে ছোট বোনটাকে আগলে রাখে সব সময়। জারিফ তার কথা রেখেছে, আগলে রেখেছে সন্ধ্যাকে। পরদিন সকালে ঘটল অন্যরকম কিছু, যা রোজকার ঘটনা থেকে একদম ভিন্ন রকম।
ময়না বেগম যখন সন্ধ্যাকে সকালে কাজের দায়িত্ব দেওয়ার জন্য তার রুমে এলেন, দেখলেন সন্ধ্যা তখনও ঘুমিয়ে আছে। দেখে বেশ রেগে গেলেন তিনি। চিৎকার করে করে তাকে ডাকতে লাগলেন, সন্ধ্যা, এই সন্ধ্যা, শুনছিস আমার কথা? এই নবাবের বেটি, সকাল হয়ে গেছে সেই কখন, এখনও ঘুম থেকে ওঠার নাম নেই। বলি কোথা, কানে যাচ্ছে না? গরম শেক ঢুকিয়ে দেব কানে। তার চিৎকারে ঘুম ভাঙল সন্ধ্যার। তবে সন্ধ্যা তড়িঘড়ি করল না, ধীরে শান্ত হয়ে বিছানায় উঠে বসলো। কয়েকটা হাই তুলে ধীরে ধীরে নিচে নামলো। বিছানা ছেড়ে ময়না বেগমকে সম্পূর্ণ অপেক্ষা করে তার তোয়ালে নিয়ে ঢুকে গেল ওয়াশরুমে। ময়না বেগম সন্ধ্যার ভাবগতি দেখে চমকালেন। বেশ সময় নিয়ে ওয়াশরুমে ফ্রেশ হলো সন্ধ্যা। তখনও ময়না বেগম কোমরে হাত গুজে সন্ধ্যার বের হওয়ার জন্য অপেক্ষা করছেন। সন্ধ্যা বাইরে বেরোতেই তিনি তেড়ে গেলেন তার দিকে। এই মেয়ে, এই তোর হাব ভাব কি রে? সেই কখন থেকে ডাকছি তোকে আমি। ওদিকে রাজ্যের কাজ পড়ে আছে, আর তোর ওঠার সময় হলো এখন। দেখো দেখো কেমন করে কাজ করছে, দেখো। বলি তাড়াতাড়ি হাতের কাজ সারতে পারছিস না? সকালের রান্নাটা কে করবে শুনি? সবাই খেতে চলে আসবে একটু পর। কে শুনে কার কথা? সন্ধ্যার কানে যেন ময়না বেগমের কোনো কথাই ঢুকছে না। সে তার কথার কোনো জবাবই দিল না, যেন ময়না বেগম অদৃশ্য হয়ে আছে। তাকে সন্ধ্যা দেখতেই পাচ্ছে না। সন্ধ্যা গুনগুন করতে করতে বেরিয়ে গেল তার সামনে দিয়ে। ময়না বেগম হাঁ করে চেয়ে রইলেন সেদিকে। সন্ধ্যা গিয়ে সোজা ডাইনিং টেবিলে গিয়ে বসে পড়ল। কেয়া বেগমও রান্নাঘরে চলে এসেছে। একে একে বাকিরাও এসে খাবারের জন্য বসেছে। মানিক শেখ কেয়া বেগমের দিকে চেয়ে বিরক্ত গলায় বলল, বলি খাবারটা কি আজকে পাবো না? বাইরে খেতে হবে নাকি? মুরাদ শেখও ভাইয়ের সাথে গলা মেলালেন। ময়না বেগমকে ধমকে উঠলেন, রান্না করনি? টেবিল ফাঁকা কেন? আমরা যে কাজে বেরোবো সে হুঁশ জ্ঞান নেই? ময়না বেগম আর কেয়া বেগম কটমট করে চাইলেন সন্ধ্যার দিকে। কেয়া বেগম চেঁচিয়ে বলে উঠলেন, খাবার পাবে কিভাবে? নবাবজাদি তো ঘুম থেকে উঠল একটু আগে। বলি, ও নবাবের বেটি, আপনার অফিসের কাজ যদি হয়ে গিয়ে থাকে তবে রান্নাটাও বসান দেখি। বড় আপিসার হয়েছেন না, কাজের ঠেলায় ঘুমানোর সময়ও পান না। সন্ধ্যা বেশ শান্ত স্বরে বলল, আমাকে কিছু বলছো তো? আর কাকে বলবো? এবারে কাজকর্ম আর কে করে? কেন, কাজ করার জন্য তো মানুষ আছে, বেতনভুক্ত কাজের লোক আছে, তাদের গিয়ে কেন বলছো না? বাহ বাহ, বড্ড বেশি কথা শিখেছিস দেখছি আজকাল। ন্যাকা সাজছিস, জানিস না কিছু। মনে হচ্ছে আজকে প্রথম তোকে কাজের কথা বললাম। ওর চুপচাপ গিয়ে রান্না বসা, নইলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। কাম ডাউন বড় মা, আমি কেন রান্না করব? এই বাড়ির কাজের লোক আমি, বেতন দাও আমায়। হুহু, তবে কাজের কথা বলছো কোনো সাহসে? এতদিন যেটা করেছি সেটা তোমাদের ঋণ শোধ করতে। আমাকে ছোট থেকে এত আদর যত্ন করে বড় করেছো, তার ঋণ তবে সে হিসেব এবার চুকিয়েছে। এই মেয়ে, তুই আমার মুখে মুখে কথা বলছিস? বেয়াদব মেয়ে। সন্ধ্যাকে মারার জন্য উদ্যত হতে হাত চেপে ধরল সন্ধ্যা নিজেই। ঠিক এই মুহূর্তে জারিফ আর তৌসিফ এসে ঢুকলো সেখানে। জারিফের ঠোঁটে মুচকি হাসি, ওইদিকে তৌসিফের ঠোঁট বিস্ময়ে হাঁ হয়ে গেল। সোহান তো পড়ে যেতে যেতে নিজেকে সামলে নিল। রমনা খুশিতে হাততালি দিয়ে উঠল একপাশে। জেসিকা বেশ অবাক হলো, কটমট করে চেয়ে রইল সেদিকে। আর না বড় মা, অনেক দিন হলো চুপচাপ সহ্য করে গেছি। এমন কিছু করো না যাতে আমি ভুলে যাই তুমি আমার বড় মা হও। দূরে থাকো আমার থেকে, বলে এক ঝটকায় কেয়া বেগমের হাতটা সরিয়ে দিল সন্ধ্যা। কেয়া বেগম পড়ে যেতে নিলে ময়না বেগম তাকে ধরে ফেলল। সবার দৃষ্টি এখন সন্ধ্যার দিকে নিবদ্ধ। বেশ উচ্চস্বরে বলে উঠল সন্ধ্যা, তোমাদের সতর্ক করে দিচ্ছি আমি। এ বাড়িতে ভাড়া থাকি না আমি, এটা আমার বাড়ি। যতটা তোমাদের এখানে অধিকার রয়েছে ঠিক ততটাই আমারও আছে, বলা যায় তার থেকে একটু বেশি আছে। ভুলে যেও না,
দাদু তার সম্পত্তির 7% আমার নামে উইল করে দিয়েছিলেন, তাই এটাই ভালো হবে। প্রপার সম্মানটা তোমরা আমায় দাও।